বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তেলেনাপোতা গল্পের বাকি অংশ নিয়ে। প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা গল্পের প্রথম অংশ বা পার্ট 1 আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং বাকি অংশ নিয়ে আমি এই ভিডিওতে সম্পূর্ণরূপে সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেব। যারা তোমরা প্রথম অংশটি দেখোনি তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই প্রথম অংশটি একবার দেখে নেবে, তাহলে এই অংশটি তোমাদের বুঝতে আরো সুবিধা হবে এবং পুরো গল্পটি তাহলে আয়ত্ত হয়ে যাবে। এখান থেকে যত রকমের প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরে আসুক না কেন, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করছি তেলেনাপোতা গল্পের বাকি অংশ। তার আগে আমরা জেনে নেব যে প্রথম অংশ আমরা কোথায় শেষ করেছিলাম এবং প্রথম অংশে আমরা কি আলোচনা করেছিলাম একটু সংক্ষেপে জেনে নেব, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। প্রথম অংশে আমরা দেখেছিলাম যে লেখক এবং তার দুই বন্ধু তেলেনাপোতার উদ্দেশ্যে রওনা দেবে। প্রথমে বাসে করে, তারপরে কলকাতা থেকে বাসে করে যাবে, তারপরে গরুর গাড়িতে করে তারা বনের মধ্য দিয়ে একটি রাস্তা ধরে বনের মধ্যে দিয়ে গিয়ে অবশেষে তেলেনাপোতা নামক জায়গায় গিয়ে পৌঁছাবে, যেখানে তাদের ভাঙা বাড়িতে থাকতে দেয়া হবে এবং মাছ ধরার একটি কাহিনী আমরা দেখতে পাবো। তারপরে যামিনীর সঙ্গে পরিচয় হবে। এই পুকুরে মাছ ধরার সময় মাছরাঙা, সাপ এরা লেখককে ব্যঙ্গ করবে। তার আগে যামিনী বলে যে মেয়েটি জল আনতে গিয়ে লেখকের সঙ্গে বা গল্পকথকের সঙ্গে তার কিছু কথা হবে, তার মধ্যে দুজনের মধ্যে একটি হালকা রোমান্টিকতা শুরু হবে। এইভাবে কিন্তু আমরা প্রথম অংশটি শেষ করেছিলাম। যখন মেয়েটি জল নিয়ে পুকুর ঘাট থেকে চলে যাচ্ছে সেই পর্যন্তই আমরা শেষ করেছিলাম। যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুর মুখে খেলে গিয়েছে। এই পর্যন্ত আমরা প্রথম অংশ বা প্রথম পার্টে পড়েছিলাম। দ্বিতীয় পার্টটি আমরা এখন শুরু করব। তার আগে দ্বিতীয় পার্টের বিষয় সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় অংশে আমরা দেখব একটা মাছরাঙা সে লেখককে ব্যঙ্গ করছে। তারপরে যামিনীদের বাড়িতে লেখকদের খাওয়ার আয়োজন হবে। সেখানে যামিনী খুব মাঝে মাঝে ব্যস্ত হয়ে পড়বে, কারণ তার মা ওপর থেকে তাকে বারবার ডাকছে, এবং পরে জানা যাবে যে মা ডাকার কারণ হচ্ছে নিরঞ্জন বলে একটা ছেলের সঙ্গে যামিনীর বিয়ে দেওয়ার কথা হয়েছিল অনেক আগে। সে বলেছিল এসে বিয়ে করবে যামিনীকে, কিন্তু সে আর আসেনি। তাই তার মা এখনো মরতে পারেনি সেই তার মেয়ের বিয়ে না দিয়ে, অর্থাৎ সে তার প্রাণটি আটকে আছে এখানে। তখন যামিনী খুব ব্যস্ত হয়ে যায়, কারণ নিরঞ্জন ফিরে আসেনি। তারপরে এই কথা শুনে গল্প কথক সে মণিদাকে জানায় যে সেও উপরে মার সঙ্গে দেখা করতে যাবে, যামিনীর মায়ের সঙ্গে। তারপরে গিয়ে যামিনীর মা তাকে বলবে, নিরঞ্জন বাবা তুই এসছিস। তখন হঠাৎ করে আর ফিরে যাবি না তো এই কথা যখন বলে, তখন হঠাৎ করে গল্পকথক বলে ফেলে না আর ফিরে যাব না। তারপরে কথা দিয়ে আসে যামিনীর মাকে। তারপরে তারা সেখান থেকে তেলেনাপোতা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে আসার পর বিভিন্ন ছোটোখাটো কাজে গল্পকথক ব্যস্ত হয়ে পড়েন। তারপর যখন সমস্ত কাজ কমপ্লিট করে তিনি আবার তেলেনাপোতার উদ্দেশ্যে যাত্রা করবেন এরকম ভাবতেন, তখন তার কাঁপানো জ্বর আসে মাঝে মাঝে, এবং ডাক্তার দেখানো হলে তাকে দেখা যায় যে 105 ডিগ্রি জ্বরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ডাক্তার জিজ্ঞেস করে যে কোথা থেকে ম্যালেরিয়া রোগটা বাদালে, অর্থাৎ তার ম্যালেরিয়া হয়ে গেছিল। তারপর দীর্ঘদিন ধরে ম্যালেরিয়া রোগে ভোগার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়ে, এবং তিনি যখন একটু সুস্থ হন বা তখন তার স্মৃতিপট থেকে সেই তেলেনাপোতার যে স্মৃতি সেগুলো আস্তে আস্তে সব মুছে যেতে থাকে, এবং তার কাছে তেলেনাপোতাটা একটি এটা কল্পনা বলে মনে হয়। যাই হোক, এইভাবে তার আর তেলেনাপোতায় যাওয়া হয় না। এইভাবে যে একটা অসম্পূর্ণ প্রেমের কাহিনী সেটা এখানেই অসমাপ্ত থেকে যায়। এবার আমরা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে শব্দার্থ সহ এবং গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে বাকি অংশ আমরা লাইন ধরে ধরে পড়ব। বন্ধুরা, এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো, তাহলে তোমাদের এই গল্পের যাবতীয় যে প্রশ্ন, যাবতীয় যে সমস্যা সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং যা যা প্রশ্ন
তোমাদের পরীক্ষায় আসবে, সবই কিন্তু তোমরা এই আলোচনার মধ্যে পেয়ে যাবে। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর, ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। অর্থাৎ পুকুর ঘাটের যে নির্জনতা সেটা ভঙ্গ হবে না, মাছরাঙা লেখককে আর লজ্জা দেওয়ার চেষ্টা করবে না, এবং মাছেরাও আর, যেহেতু লেখকের সেই মাছ ধরার সামর্থ্য নেই এটা বোঝার পর, তার সঙ্গে আর প্রতিযোগিতায় নামবে না, এরকমভাবেই কিন্তু বর্ণনা করা হয়েছে। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। খানিক আগের ঘটনাটা বলতে যামিনী যখন ঘাটে জল নিতে এসেছিল তারপরের যে ঘটনা সেটা। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। অর্থাৎ গল্পকথক কিন্তু এটা বিশ্বাস করতে পারছে না যে এই জঙ্গলপুরীতে এরকম একটা মেয়ে থাকতে পারে। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। হতাশ হয়ে অর্থাৎ যেহেতু মাছ পায়নি তার জন্য সে হতাশ হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে যে লেখক কেন হতাশ হয়ে গেল বা গল্পকথক কেন হতাশ হয়েছিল, কারণ সে অনেক চেষ্টা করার পরেও একটা মাছও ধরতে পারেনি। সাজ সরঞ্জাম বলতে যে মাছ ধরার যে উপকরণগুলো সেগুলোর কথা বলা হয়েছে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। অর্থাৎ সে যে মাছ ধরতে পারে না এবং মাছ ধরার ঘাটে যে সমস্ত ঘটনা হয়েছিল সেগুলো আগে থেকেই তার বন্ধুরা তার আসার আগে জানতে পেরে গেছিল। কারণ হচ্ছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে তারা কিভাবে জেনে গেছিল, কারণ হচ্ছে যামিনী এসে তাদেরকে বলেছিল। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনল জিজ্ঞাসা করে হয়তো আপনার প্রাণরসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে, অর্থাৎ যামিনী বলেছিল। তাহলে এই উত্তরটা কার কাছে শুনেছিল না প্রাণরসিক বন্ধুর কাছ থেকে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন গল্পকথক কৌতূহল হলো যে মেয়েটিকে, এবং জানার চেষ্টা করলো। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার প্রাণরসিক বন্ধুটিরই জ্ঞাতি স্থানীয়া। অর্থাৎ প্রাণরসিক বন্ধুর জ্ঞাতি স্থানীয়া অর্থাৎ তার আত্মীয় হবে। এই প্রাণরসিক বন্ধুর নাম কিন্তু মণি। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। অর্থাৎ সেদিনের দুপুরবেলার খাবার এই যামিনীদের বাড়িতেই আয়োজন করা হয়েছে। প্রশ্ন আসতে পারে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিন কাদের বাড়িতে হয়েছিল বা কোথায় হয়েছিল। উত্তর হবে যামিনীদের বাড়িতে। যে ভগ্ন স্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। অর্থাৎ দিনের বেলা কিন্তু সেই যে রাতের যেটা দেখেছিল ছায়ামূর্তি আলোযুক্ত একটি মেয়েকে, দিনের বেলা সেই ঘরটিকে কিন্তু দেখলে অনেকটা জরাজীর্ণ এবং ক্ষীণ বলে মনে হবে এবং তার মনে করুণার উদয় হবে। রাত্রির মায়া বরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। অর্থাৎ রাতের বেলা সুন্দর লাগলেও দিনের বেলা সেই ভগ্ন বাড়িটিকে খুবই খারাপ লাগছিল, করুণ লাগছিল আর কি। এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়িটিরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। আয়োজন যৎসামান্য, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্মিত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এখানে প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন হিসাবে যে যামিনীদের বাড়ির বর্ণনা দাও। আরও প্রশ্ন আসতে পারে যে মাছ ধরার ঘাটে যে ঘটনা ঘটেছিল সেটি বর্ণনা করো। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন।
এখান থেকেও প্রশ্ন আসতে পারে, যামিনীকে কেন চঞ্চল ও উদ্বিগ্ন দেখাচ্ছিল পরিবেশন করার সময়। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন তাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠছে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। এখানেও প্রশ্ন আসতে পারে, তার চোখে অসহায়তা অস্থিরতার কারণ বর্ণনা করো। এবং উপরতলার ক্ষীণ একটা কণ্ঠ যেন তাকে ডাকছে, কাকে ডাকছে, কে ডাকছে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধাভরে কয়েকবার ইতস্তত করে কে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মনিদা। একটু এখানে শুনে যাও মনিদা, এই কথাটি কে কাকে বলেছিল? এটা হচ্ছে যামিনী বলেছিল মণিকে, অর্থাৎ প্রাণরসিক বন্ধুকে, লেখকের। মনিদা আপনার সেই প্রাণরসিক বন্ধু। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না। এখানে কিন্তু প্রাণরসিক বন্ধুর নাম প্রশ্ন আসতে পারে যে প্রাণরসিক বন্ধুর নাম কি। শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মা তো কিছুতেই শুনছেন না, কোন কথা কেন মা শুনছেন না, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। মণি একটু বিরক্তির স্বরে বলবে, ও সেই খেয়াল এখনো? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? ও সেই খেয়াল এখনো? কোন খেয়ালের কথা বলা হয়েছে, কার খেয়ালের কথা বলা হয়েছে? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি, নিরঞ্জনকে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? প্রত্যেকটা লাইনে কিন্তু দেখো বন্ধুরা প্রশ্ন আসতে পারে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। আমি প্রত্যেকটি প্রশ্ন না বললেও তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো। শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না, কে কার সঙ্গে কেন লজ্জায় দেখা করতে পারছে না? তাকে ডেকে দে, কাকে ডেকে দেওয়ার কথা বলছে, কে বলছে? কেন তুই আমার কাছে লুকোচ্ছিস, কে কাকে কথা বলেছিল? এরকম ভাবে নানান রকম ভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে। বন্ধুরা এটা মনে রেখো যে তোমাদের কিন্তু এবার এমসিকিউ নেই, এসএকিউ এবং 2 নাম্বার 3 নাম্বার যেগুলো থাকার কথা সেগুলো নেই। 5 নাম্বারের ডাইরেক্ট প্রশ্ন আছে, অথবা 2+3 এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। অন্ধ হয়ে যাবার পর থেকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে কে অন্ধ হয়ে গেছিল, কার অধৈর্যতা বেড়েছে, কখন বেড়েছে? এখানে উত্তর হবে অন্ধ হয়ে গেছিল হচ্ছে যামিনীর মা, অধৈর্যতা বেড়েছে হচ্ছে যামিনীর মায়ের। কখন? যখন অন্ধ হয়ে গেছিল তখন। তার প্রাণ বাঁচানো দায়, কার প্রাণ বাঁচানো দায়? সেটা হচ্ছে যামিনীর মায়ের। হু, এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। উপর থেকে দুর্বল অথচ ক্ষীণ ক্রুব্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একটিবার চলো মনিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আমি আসছি, মণি এটা বললো আর কি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এ এক আচ্ছা জ্বালা হয়েছে, যা হোক। বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। কোন বুড়ির কথা বলা হয়েছে? কেন সে মরতে চাইছে না, কেন সে পণ করে আছে, এরকম ভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে। কারণ সে তার মেয়ের বিয়ে না দিয়ে মরবে না, এরকম ভাবে পণ করে আছে, অর্থাৎ নিরঞ্জন না আসা পর্যন্ত সে মরবে না। নিরঞ্জনের সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়ার পরেই সে কিন্তু ইহলোক ত্যাগ করবে, এরকমই পণ করে বসে আছে। ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মণি বিরক্তির স্বরে বলবে, ব্যাপার আর কি? নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে
ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। তাহলে যামিনীর সঙ্গে কার বিয়ে হওয়ার কথা ছিল এবং সম্পর্কে সে কি হয়, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। এবং কত বছর আগে সে কথা দিয়ে গেছিল এবং কোথায় থেকে ফিরে এসে সে বিয়ে করবে বলেছিল, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ তার দূর সম্পর্কে বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর বিয়ে ঠিক হয়, 4 বছর আগেও সে এসেছিল এবং চাকরি থেকে ফিরে আসার পর তাকে বিয়ে করবে, এরকমভাবে কথা কিন্তু সেই নিরঞ্জন দিয়ে গেছিল। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে। এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে যে সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে কিসের আশায় কেন দিন গুনছে, এরকম ভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গিয়েছিল, কবে যে ফিরবে নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকে ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। অর্থাৎ সে বিয়ে করবে না বলে এরকম একটা মিথ্যে কথা বলে গেছিল যে বিদেশ থেকে এসে বিয়ে করবে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, অর্থাৎ সে অলরেডি বিয়ে করে নিয়েছে নিরঞ্জন। কিন্তু সে কথা ওকে বলে কে? বললে বিশ্বাসই করবেন না। আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম ছুটে অক্কা, কে মিছিমিছি পাতকের ভাগী হবে। অর্থাৎ নিরঞ্জন যে বিয়ে ঠিয়ে করে সংসার করছে এ কথা কে বিশ্বাস করবে না? ওই যামিনীর মা। আর এই কথাটা কেউ বলার সাহসও করছে না, কারণ অক্কা যাবে, অর্থাৎ শুনলেই বুড়ি মারা যাবে। আর কেন মিছে মিছে এই পাপের ভাগী কেউ হতে যাবে, এই জন্য কেউ কিন্তু এই সত্যি কথাটা বলছে না। যামিনী নিরঞ্জনের কথা জানে? এখানে গল্প কথক জিজ্ঞাসা করলো যামিনী নিরঞ্জনের কথা কি জানে, যে নিরঞ্জন এরকম ভাবে সংসার শুরু করে দিয়েছে? তা আর জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই। যাই কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। অর্থাৎ সেই মুহূর্তে নিজের অজ্ঞাতসারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব। অর্থাৎ গল্প কথক বা লেখকও বলবে যে আমিও যাব। তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। অর্থাৎ এই কথা শুনে মণি লেখক বা কল্পকথকের দিকে একটু অবাক হয়ে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? কল্পকথক জিজ্ঞেস করবে যে কোনো আপত্তি আছে কিনা গেলে। কোনো আপত্তি আছে গেলে এটা কে কাকে বলেছিল, কখন বলেছিল, কেন বলেছিল, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে গল্পকথক বলেছিল মণিকে যখন উপরের ঘরে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য মণি যাচ্ছিল তখন। না, আপত্তি কিসের বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছাবেন মনে হবে উপরে নয়, মাটির তলার সুড়ঙ্গেই বুঝি তার স্থান। একটিমাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবে ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় খড়জোড়া একটি ভাঙা তক্তাপোষে ছিন্ন কন্থা জড়িত, কন্থা বলতে এখানে কাঁথার কথা বলা হয়েছে, একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। শীর্ণ কঙ্কালসার মূর্তিটি কার? সেটা হচ্ছে যামিনীর মায়ের। তক্তাপোষের একপাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে যামিনীর মায়ের ঘরের এবং যামিনীর মায়ের বর্ণনা দাও। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে। পায়ের শব্দ শুনে সেই মানে যামিনীর মায়ের কি মধ্যে একটা চাঞ্চল্যতা দেখা দেবে। কে? নিরঞ্জন এলি? জিজ্ঞেস করবে যামিনীর মা। অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা? তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠা এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না। অর্থাৎ তুই আসবি বলে বলতে নিরঞ্জনের কথা বলা হয়েছে, কণ্ঠায় বলতে গলায় এসে প্রাণটা আটকে আছে। এবার তো আর অমন করে পালাবি না? এই কথাগুলো কিন্তু যামিনীর মা জিজ্ঞেস করে নিরঞ্জনকে উদ্দেশ্য করে।
মণি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন, না মাসিমা, আর পালাবো না। মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও আর একটি স্থাণুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন। অর্থাৎ এখানে গল্পকথক নিরঞ্জনের ভূমিকা পালন করছে। সে এই অসহায় করুণ দৃশ্য দেখে, করুণ দশা দেখে এই বৃদ্ধা মহিলার বা যামিনীদের করুণ কথা শুনে সে কিন্তু নিরঞ্জনের ভূমিকা পালন করে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এখানে নিরঞ্জন সেজেছে গল্পকথক। এবং এই ঘটনায় মণি এবং যামিনী দুজনে কিন্তু অবাক হয়ে গেছিল। কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই কথার মধ্যে দিয়ে গল্পকথকের মনোভাব ব্যক্ত করো বা গল্পকথকের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো। কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোঠরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোঠরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। অর্থাৎ এই কথা শোনার পর সেই বৃদ্ধ মহিলা তাকে পরীক্ষা করছে এরকমভাবে মনে হবে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই পেটপুরি পাহারা দিয়ে দিন গুনছি। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। অর্থাৎ এরই মধ্যে যামিনীর দিকে তার একবার দৃষ্টি যাবে এবং যামিনীর মধ্যে কী সব চলছে সেটা সে অনুভব করতে পারবে। বৃদ্ধা আবার বলবেন, যামিনকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই। রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু মুখে ওর রা নেই। অর্থাৎ এত কষ্ট দেয় তবুও কিন্তু রা নেই বলতে এখানে তার মুখে কোনো শব্দ নেই বা তার কোনো বিরক্তি নেই, এরকম কিন্তু বলা হচ্ছে। এই জন্য বলছে যে যামিনীকে নিয়ে তুই সুখী হবি, অর্থাৎ সুখে রাখবে আর কি। এই শ্মশানের দেশ 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে। এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কিনা করছে। অর্থাৎ একাধারে মেয়ে এবং পুরুষ দুজনেরই ভূমিকা সে পালন করছে, কারণ তাকে বাজারঘাট থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত ধরনের বাড়ির কাজ তাকে একাই করতে হয়। এই জন্য পুরুষের কাজ এবং মেয়ের কাজ দুটোই সে করছে বলে তাকে একাধারে মেয়ে পুরুষ বলা হচ্ছে বা বুড়ি তাকে বর্ণনা করেছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। এই সমস্ত কথা শুনে তার অর্থাৎ গল্পকথকের চোখে কিন্তু জল চলে আসবে। বৃদ্ধা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। অর্থাৎ শেষে নিরঞ্জন সাজা গল্পকথকের থেকে শেষ কথা নিতে চাইছে যে যামিনীকে তুই নিবি তো, মানে বিয়ে করবি তো? ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। অর্থাৎ তখন আপনি কিন্তু অর্থাৎ গল্পকথক তাকে কথা দিয়ে ফেলবে। তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইল। অর্থাৎ সেই দিন বিকেলবেলা যখন আবার বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে গরুর গাড়িতে তিনজন উঠবে, তখন যামিনী গিয়ে তাকে জিজ্ঞেস করবে যে তা আপনার ছিপ টিপসা পড়ে রইল। তখন তার উত্তরে কি বলে আমরা দেখে নেব। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? অর্থাৎ এবার পারিনি তাতে কি হয়েছে, পরের বারে
আমি মাছ ধরবো, বারবার তো আর ফাঁকি দিতে পারবে না, এরকম ভাবে কিন্তু সে উত্তরটা দেয়। যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। যেহেতু মাকে এই মিথ্যে আশ্বাস দিয়ে বা যেভাবে হোক নিরঞ্জন সে যে গল্পকথক মাকে আশ্বস্ত করেছে, তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্যই তার চোখে গল্পকথক কিন্তু কিছু অনুভব করতে পারবে, মানে কৃতজ্ঞতার একটা হাসি কিন্তু তার মুখে লক্ষ্য করা যাবে। যেহেতু বড় একটা বিপদের হাত থেকে এই গল্পকথক নিরঞ্জন সেজে তাদেরকে বাঁচিয়েছিল, না হলে তার মা হয়তো খুবই কষ্ট পেত, সেই কষ্টের হাত থেকে রক্ষা করেছিল বলেই তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছে যামিনী। গাড়ি চলবে কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মরকের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতে এই বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন। অর্থাৎ 150 বছর আগে এখানে ম্যালেরিয়া মহামারী হয়েছিল, যার কারণে অনেক মানুষ মারা যায় এবং এখানে একটা ধ্বংসস্তূপ হিসেবে পরিণত হয়েছে, গ্রামটা শূন্য হয়ে গেছে, অনেকে ছেড়ে চলে গেছে, এইসব কথা আলোচনা হবে আর কি। যেসব কথা ভালো করে আপনার কানে যাবে না, সেসব কথা ভালো করে কানে যাবে না, কারণ হচ্ছে সে অন্য কথা নিয়ে মগ্ন রয়েছে। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না, তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না, কারণ লেখক অন্য জগতে রয়েছে, এখানে সে তার মধ্যে একটা রোমান্টিকতা বা তার মধ্যে একটা চিন্তা ভাবনা কিন্তু চলছে, যে ঘটনাগুলো এই তেলেনাপোতায় এসে হয়েছে সেই সমস্ত কিন্তু তার মনের মধ্যে স্মৃতিপটে ভাসছে এবং তার মাথায় কাজ করছে, যার জন্য এই যে ঘর ঘর আওয়াজ, গল্প গল্পকথকের বন্ধুরা যেসব আলোচনা করছিল সেগুলো কিন্তু তার কাছে আবছা আবছা মনে হচ্ছিল, সেগুলো তাকে কিন্তু ডিস্টার্ব করছিল না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হতে শুনবেন, ফিরে আসব, ফিরে আসব। অর্থাৎ সে যে কথা দিয়ে ফেলেছে তার এই যামিনীর মাকে, সেই কথাই তার মনের মধ্যে বাজছে যে আমি ফিরে আসব। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন, তখনও আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। অর্থাৎ যখন মহানগর অর্থাৎ কলকাতায় এসে পৌঁছাবে, তার তখনও কিন্তু তার মনের মধ্যে একটা তারার মতো জ্বলজ্বল করছে সেই তেলেনাপোতার স্মৃতিগুলো। ছোটখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে, মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। অর্থাৎ ছোটখাটো যে সমস্ত বাধা বিড়ম্বনা ছিল সেগুলো কেটে যাবে। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতায় ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপ তোশক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। অর্থাৎ যখন গল্পকথক আবার তেলেনাপোতার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন তার কিন্তু আবার মাথায় যন্ত্রণা ও কাঁপানি দিয়ে জ্বর আসবে, অর্থাৎ তার ম্যালেরিয়া হয়েছে, সে শুয়ে থাকবে। থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন। অর্থাৎ ডাক্তার যখন থার্মোমিটার দিয়ে চেক করবে তখন দেখা যাবে 105 ডিগ্রি তার জ্বর এসে গেছে। এখান থেকে প্রশ্ন আসবে যে তার জ্বরের তীব্রতা কত ছিল, হবে 105 ডিগ্রি। এবং ডাক্তার কি বলেছিল, ডাক্তার বলেছিল ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন, অর্থাৎ তার কি হয়েছিল, কি জ্বর এসেছিল, ম্যালেরিয়া জ্বর। আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ ও মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে। যখন ম্যালেরিয়া থেকে একটু সুস্থ হবে এবং বাইরে এসে দাঁড়াবে, তখন কম্পিত পদে এসে বলতে কাঁপা কাঁপা পায়ে যখন সে বাইরে এসে দাঁড়াবে, তখন নিজের অজ্ঞাতসারে অর্থাৎ নিজের অজান্তেই কিন্তু তার দেহ এবং মনের জোরটা অনেকটা কমে গিয়েছে, সে বুঝতে পারবে এবং মনের মধ্যে অনেক কিছু হয়েছে এই কয়দিনে, তা সেটাও বুঝতে পারবে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। অর্থাৎ সে যে তারাটা জ্বলজ্বল করছিল সেটা মনে হচ্ছে যেন এখন অস্ত গেছে বা ডুবে গেছে,
অর্থাৎ তার স্মৃতিপট থেকে সেটা মুছে গেছে এবং তার কাছে সেটা একটা স্বপ্ন বলে মনে হবে যে তেলেনাপোতায় আমি কোনোদিন গিয়েছিলাম বা এইসব ঘটনা ঘটেছিল, সেটা একটা স্বপ্ন এবং পুরোটা তাও মনে থাকবে না, আবছা হয়ে গেছে আর কি। মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। অর্থাৎ যে মেয়েটি, অর্থাৎ যামিনীর কথা বলা হচ্ছে, যার কঠিন মুখ, দৃষ্টি সুদূর করুণ, সেই ধ্বংসপুরীর ছায়ার মতো সে মেয়েটি, মানে তার মনের একটা দুর্বলতা, এটা বলে তার মনে হবে, এবং কুয়াশার কল্পনা মাত্র বলে গল্পকথকের মনে হবে। একবার ক্ষণিকের জন্যে আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। অর্থাৎ একবার তেলেনাপোতাটা আবিষ্কার হওয়ার পর সেটা আবার হারিয়ে যাবে, এই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ একটা আশা জেগে ওঠার পরেও যামিনীর মনে, যামিনীর মায়ের, সেই আশাটা কিন্তু আশাই থেকে যায়। পরবর্তীকালে কিন্তু গল্পকথক আর যেই তেলেনাপোতা ফিরে যায় না, কারণ তার এদিকে ম্যালেরিয়া হওয়ার কারণে তার স্মৃতিপট থেকে সেই সমস্ত স্মৃতি বিস্মৃত হয়ে গেছে বা মুছে গেছে, এবং তার কাছে সেটা একটা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে বা একটা স্বপ্ন মনে হচ্ছে এবং কল্পনা বলে মনে হচ্ছে, যে কারণে সে কিন্তু আর পরবর্তীকালে তেলেনাপোতায় ফিরে যায় না। এইভাবে একটা অসম্পূর্ণ প্রেমের কাহিনী কিন্তু আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ ছোট গল্প হিসাবে এটাই কিন্তু সার্থক। এ প্রশ্ন আসতে পারে, ছোট গল্প হিসাবে তেলেনাপোতা গল্পটি কতটা সার্থক সেটা বর্ণনা করো। এখানে আমরা দেখতে পাবো যে চরিত্র সংখ্যাও কিন্তু সীমিত, এবং ছোট গল্পের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে শেষ হয়ে হইল না শেষ, অন্তরে অতৃপ্তি রবে। এখানেও আমাদের মনে হচ্ছে এর পরের কি ঘটেছিল সেটা আমাদের জানতে পারলে ভালো হতো, তাহলে সেই বৈশিষ্ট্যটাও কিন্তু এই তেলেনাপোতা গল্পে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা বলতে পারি যে এটি ছোট গল্প হিসেবে যথার্থ এবং সার্থক। যাই হোক বন্ধুরা, তোমরা জানলে যে তেলেনাপোতার বাকি অংশটি সুন্দরভাবে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের সকলেরই জলের মতন পরিষ্কার হয়ে গেছে গল্পটি। তোমরা আগের ভিডিওটি অবশ্যই দেখে নিও, তারপরে এটা দেখলে অবশ্যই তোমাদের পুরো গল্পটি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই চ্যানেলে আমি তোমাদের একাদশ শ্রেণীর অন্যান্য গল্প, কবিতা বা গদ্য নিয়েও কিন্তু আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে তোমাদের সিলেবাস কভার করতে পারো, এবং অন্যান্য বিষয়েরও কিন্তু আলোচনা তোমরা পেয়ে যাবে। তাই যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন করে নিও, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই বন্ধুরা ভুলো না। এবং তোমরা পরবর্তীতে কি ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। এই তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে যত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্ন কমন দিয়ে দেবো, এবং তোমাদের এবছরের পরীক্ষায় কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে পরীক্ষায় সেগুলো আমি আলোচনা করে দেবো উত্তর সহ। যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানেই আমি ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।